চিত্রচিরে চৈত্র মাস, লেখনীতে মম সাহা। অন্তিম পর্ব। কথায় আছে, সময় এবং স্রোত কারুর জন্য অপেক্ষা করে না। শীতের রিক্ততা নিয়ে নভেম্বর মাস বিদায় নিয়েছে। তার মাঝে বাহার ভাইয়ের কেসটা আবারও দু একবার কোর্টে উঠেছিল, কিন্তু ফলাফল সেই আগের জায়গাতেই। চিত্রার শরীর ধীরে ধীরে অনেকটা ভেঙে গিয়েছে। শরীর জুড়ে ভর করেছে অসুস্থতা, তবুও রোজ নিয়ম করে থানায় যায়। রোজ রোজ দেখা হয় না বাহার ভাইয়ের সাথে, তবুও সে বসে থাকে। সারাদিন গিয়ে যখন সন্ধ্যা নামে প্রকৃতির বুকে, তখন ক্লান্ত পায়ে সে বাড়ির দিকে চলে আসে। এর মাঝে দুই একবার সে রাজনৈতিক নেতার সাথে কথা হয়েছে চিত্রার, তবে আর বিশেষ কোনো লাভ নেই। সুখের বেলা প্রায় ফুরিয়ে এসেছে চিত্রার জীবনে। সময়টা 19শে ডিসেম্বর। সওদাগর বাড়ির কৃত্রিম আলোয় জ্বলজ্বল করছে। আগামীকালই ওহির আপার বিয়ে। বিয়েটা আর পেছানো হয়নি, জীবনকে জীবনের ধারা অনুযায়ী চালিয়ে নিতে হবে। সে যত কষ্টই হোক না কেন। সন্ধ্যার আমেজ তখন প্রকৃতিতে। শীতটাও মাখো মাখো হয়ে এসেছে। ছোট চেরি অয়ন ছোটাছুটি করছে ড্রয়িং রুম জুড়ে, সাথে আত্মীয় স্বজনের সাথে আসা তাদের বয়সী বাচ্চারা। রান্নাঘরে তুমুল রান্নার আয়োজন। মিঠে আওয়াজে সাউন্ড বক্স বাজছে ছাদে। মানুষ হারানোর শোকটাকে লুকিয়ে সবাই কৃত্রিম আনন্দ দেখাচ্ছে। আফজাল সওদাগর প্রায় শয্যাশায়ী, অসুস্থতা লেগে আছে কতগুলো দিন যাবৎ। সেই জন্যই এত তাড়াহুড়ো করে বিয়ের আয়োজন। ভাইয়ের ছেলে মেয়েদের সে একটু বেশিই ভালোবাসেন। জীবনে হয়তো অনেক খারাপ কাজ করেছে, কিন্তু যাকে ভালোবাসা দিয়েছে তার প্রতি কোনো ক্ষেত্রেই সে কৃপণতা করেনি। সাজগোজে কিঞ্চিত ব্যস্ত ওহি, তাকে টুকটাক এগিয়ে দিতে ব্যস্ত চাঁদনি আপা। গায়ে হলুদের অনুষ্ঠানে সকলে হলুদ রঙের জামাকাপড় পরেছে। হলুদিয়া রঙে রঙিন আজ সওদাগর বাড়ি। অনেকগুলো দিন পর মিছে আনন্দ হলেও হচ্ছে তো কিছু ভালো। চাঁদনি আপা তার হাতের কালো ক্লিপটা ওহির মাথায় গুজতেই লতা বেগম ধীর গতিতে হাজির হলেন সে ঘরে। নিজের শাশুড়িকে দেখে ব্যস্ত পায়ে এগিয়ে গেল চাঁদনি। চিন্তিত কণ্ঠে বলল, মা উঠছেন কেন? কিছু প্রয়োজন হলে ডাক দিতেন আমাকে। হাঁটুর ব্যথা কমেছে আপনার? লতা বেগম বউয়ের মাথায় হাত বুলিয়ে ক্ষীণ হেসে বলে, কত আর ভালো লাগে বলো শুয়ে থাকতে? বিয়ে বাড়িতে শুয়ে থাকতে ভালো লাগছিল না, তাই একটু হাঁটাহাঁটি করতে এলাম। সাজাচ্ছ নাকি ওকে? চাঁদনি কাঠের চেয়ারটা এগিয়ে এনে শাশুড়িকে সযত্নে বসিয়ে দিতে দিতে বলল, হ্যাঁ মা, মেয়েটা তো সাজগোজ কিচ্ছুটি পারে না। সারাদিন বইয়ে মুখ গুজে বসে থাকলে কিভাবে পারবে বলুন তো? তাই সাজিয়ে দিচ্ছি, আজ তুমিও না হয় একটু সেজো। শাশুড়ির কথায় চাঁদনি হাসি হাসি মুখটা খানিক চুপসে এলো। হাসিটা কেমন চলে যাবে যাবে ভাব, তবুও ক্ষীণ হাসি ধরে রেখে বলল, এই তো, আমার সাজার আর কি আছে, যেমন আছি তেমনই থাকি। কার জন্য কষ্ট পাচ্ছ তুমি? যে তোমার কষ্টের কোনো দাম দেয়নি, ভাবেনি তোমার কথা, তার জন্য কষ্ট পাচ্ছ? মা থাকুক না সেসব। কথাটা বলতে বলতে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল চাঁদনির চোখ বেয়ে। লতা বেগম কোমর ব্যথা নিয়ে উঠে গেলেন। চাঁদনির মাথায় হাত বুলিয়ে বললেন, কাঁদছ কেন? কেঁদো না। কান্নার অপমান তোমার চোখে শোভা পায় না। জানো, বেশ প্রাপ্ত বয়সেই আমি বিয়ে করেছিলাম। তারপর তো তোমার শ্বশুর মারা গেলেন। আমি ঘুণাক্ষরেও তার জন্য তোমার বাবাকে দায়ী করিনি। দোষ তো মানুষ মাত্রই হয়। সন্তান সামলাতে আমার কষ্ট হতো না। একাই হয়তো আমার ছেলেটাকে মানুষ করতে পারতাম, কিন্তু বিধবা হাতে সমাজ চালানো যে অনেক কষ্টের। না পেরে দ্বিতীয় বিয়ে করলামই। উনি মাহাতাবকে ভীষণ ভালোবাসতেন। আমি কখনো বুঝতেই পারিনি মাহাতাব এভাবে ভেঙে পড়েছে ভেতর ভেতর। তাহলে আমি কখনোই এই কাজটা করতাম না। একটাবার যদি বুঝতাম আমার ওই শান্ত ছেলেটা মানতে পারেনি এসব, তাহলে ওর শৈশবটা আমি আরো সুন্দর করার চেষ্টা করতাম। মা হিসেবে তো আমি ব্যর্থ। কোথাও না কোথাও সবকিছুর জন্য আমিই দায়ী। আমি আরেকটু সচেষ্ট থাকলে এতগুলো প্রাণ আজ এমন হাহাকারে পুড়তো না। আমায় তুমি ক্ষমা করো মা। কথা বলতে বলতে বৃদ্ধ মহিলার চোখ বেয়েও গড়িয়ে পড়ল অশ্রুকণা। চাঁদনি মুখ ডুবালো শাশুড়ির বক্ষ মাঝে। মানুষটা বেশ শক্তপোক্ত ধরনের ছিল, কিন্তু একটা ঘটনায় মানুষটাকেও কেমন ভেঙে দিয়েছে।
লতা বেগম চোখের অশ্রু মুছতে মুছতে বললেন, এই পুরো দুনিয়ায় আমার আর কেউ নেই। আমার ছেলের এমন ঘটনার পরও তুমি আমার অনেক যত্ন করেছ। আমি আমার শেষ সময়টাতে তোমার ভরসায় আরামে কাটাতে চাই। আমি তোমাকে জোর করব না বিয়ে করতে। তোমার জীবনে তুমি যেটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে ঠিক সেটাই করবে। তোমার বোনের কাল বিয়ে, ওর বিদায়ের পর আমরাও চলে যাব নিজেদের বাসায়, কেমন? মা মেয়ের একটা ছোট্ট সংসার হবে, অনেক গল্প করব। বৃষ্টি এলে দুজন ছুটে চলে যাব ছাদে, ভিজে চুপচুপে হয়ে বাসায় আসব। দুজনের কাঁপুনি দিয়ে জ্বর উঠবে যখন, তখন আমরা দুজন দুজনকে বকে দিব। তুমিও একা, খুঁটি নেই তোমার। বিয়ের পর বাবার বাড়ি কেবল আত্মীয়ের বাড়ির মতো। তুমি এই মায়ের সাথে আমাদের দুজনের বাড়িতে থাকবে। তুমিও একা, আমিও একা। আমরা দুজন দুজনের সঙ্গী হব। কে বলেছে বেঁচে থাকতে হলে অনেক মানুষ দরকার? দিন শেষে বুক শীতল হওয়ার মতো একজন মানুষ হলেই যথেষ্ট। যাবে না বলো আমার সাথে? চাঁদনি এই ষাটোর্ধ্ব মহিলাটাকে জড়িয়ে ধরে কান্না জড়িত কণ্ঠে বলল, যাবো মা। ওহি কেবল চুপ করে দেখলো সবটা। আনন্দের অশ্রু দু এক ফোঁটা গড়িয়ে পড়ল তার গাল বেয়ে। হুট করে তার মনে হলো অনেকদিন এমন করে সে মায়ের বুকে মাথা রাখে না। কতগুলো দিন মা বলে ডাকে দেয় না। আর কত অভিমান পুষে রাখবে মনে? জীবনটা তো বড্ড ছোট। মান অভিমান করে কাটিয়ে দিলে জীবনটা যে আর উপভোগ করা যাবে না। হলুদ শাড়ির কুচিটা হাতের ভাঁজে চেপেই ওহি ছুট লাগালো মায়ের কাছে। একবারে না হয় শৈশবে ফেরা যাক, মায়ের বুকের মাঝে একবার না হয় স্বর্গ খোঁজা যাক। অবনী বেগম সবে নিজের ঘরের আলমারি থেকে গয়নার বক্স বের করে রাখছিলেন। মেয়েটাকে সাজিয়ে গুছিয়ে তো অন্যের বাড়ি পাঠাতে হবে। মা হয়ে তো সে মেয়েটাকে কম অবহেলা করেনি। পরের মা না হয় তাকে আগলে রাখলো। ভাবনার মাঝেই ওহি কোথা থেকে যেন ছুটে এসে লুটিয়ে পড়ল অবনীর বুকের মাঝে। অবনী বেগম অসাবধানতা বশত পিছিয়ে গেলেন দুপা। শক্ত করে আলমারিটা চেপে ধরে নিজের অবস্থান ঠিক করলেন। অতঃপর হলুদিয়া পাখির ন্যায় নিজের মেয়েকে বুকের মাঝে লুটিয়ে পড়তে দেখে অবাক দৃষ্টিতে কতক্ষণ তাকিয়ে রইলেন। কেমন নিজের চোখকে বিশ্বাস করাতে পারলেন না সে এরকম দৃশ্যটা। কতগুলো দিন পর মেয়েটা এমনভাবে বুকের মাঝে এসে পড়ল। ঠিক কতগুলো দিন না, কতগুলো বছর পর এমনটা হলো তা মনে নেই অবনী বেগমের। সে কেমন ঘোরে চলে গেলেন। কিন্তু যখন সে অনুভব করল ওহি কাঁদছে, তখন উৎকণ্ঠিত হয়ে উঠলেন। আদুরে হাতে মেয়েকে আঁকড়ে ধরে উত্তেজিত কণ্ঠে বললেন, কি হয়েছে তোমার? কাঁদছো কেন ওহি? কেউ কিছু বলেছে? মায়ের এমন আদুরে ছোঁয়ায় প্রাপ্তবয়স্ক ওহি কেমন বাচ্চা হয়ে গেল। মায়ের বুকের মাঝে মাথা রেখেই ক্রন্দনরত স্বরে বলল, তোমাদের ছেড়ে যাব ভাবলেই আমার কষ্ট লাগে আম্মু। অবনী বেগম স্মিত হাসল। মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, ছেড়ে কোথায় যাচ্ছ? আমাদের তো তুমি তোমার বুকের মাঝে পুষে রেখে নিয়ে যাচ্ছ। এটাকে কি আর ছেড়ে যাওয়া বলে? ওহি মাথা নাড়ল, কিন্তু কোনো কথা বলল না আর। অবনী বেগমও খুব গোপনে শ্বাস ফেলল। যাক, অবশেষে কিছুটা প্রাপ্তি তার খাতাতেও এসে যোগ হলো। হলুদ শাড়িটা সাদামাটা ভাবে শরীরে জড়িয়ে থানার সামনে দাঁড়িয়ে আছে চিত্রা। শরীরটা আগের মতো তত গোলগাল নেই, শুকিয়ে গেছে খুব। পিঠের চুলগুলো এখন প্রায় কোমরের কাছাকাছি। এতদিন খেয়াল করেনি সে। আজ চুলে হাত দিয়ে হঠাৎ করে চুলের এই অগাধ পরিবর্তন দেখে সে বেশ অবাক হলো। নিজের প্রতি কতটা ছন্নছাড়া হলে দেহের পরিবর্তনগুলোও চোখে লাগে না। নিজের কথা ভেবেই একটা আফসোসের শ্বাস বেরিয়ে এলো। নিজের প্রতি নিজের খুব মায়া হলো। আহারে জীবন। বরাবরের মতনই থানার বাইরে দাঁড়িয়ে আছে চিত্রা। অনেক আকুতি মিনতি করার পরও তাকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। সে তবুও ঠায় দাঁড়িয়ে রইল বাহিরে। আজ নুরুল সওদাগর থানায় নেই, কোথাও একটা গিয়েছে। তাই বাহার ভাইয়ের সাথে দেখা করাটা আরো কঠিন হয়ে গেছে। চিত্রা তবুও দাঁড়িয়ে রইল। তন্মধ্যেই পুলিশের জিপ গাড়িটা এসে থামলো থানার সামনে। তুমুল শব্দ তুলে এসেছে সেটা। চিত্রার দৃষ্টি গেল সেখানে। নুরুল সওদাগর ব্যস্ত পায়ে নেমে দাঁড়ালো গাড়ি থেকে। গাড়িটা সাইড করতেই সে ব্যস্ত পা চালিয়ে থানায় প্রবেশ করতে নিলেই চিত্রাকে দেখে থেমে যায়। অবাক কণ্ঠে বলে, তুমি এখানে কেন? দেখা করতে এসেছিলে বাহার ভাইয়ের সাথে?
নুরুল সওদাগর একবার নিজের হাত ঘড়িটার দিকে তাকালেন। রাত 8:10 বাজে। এতক্ষণ বোধহয় বাড়িতে অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে, কিন্তু মেয়েটা সব ছেড়ে ছুটে এখানে এসে দাঁড়িয়ে আছে। হতাশার শ্বাস ফেলল নুরুল সওদাগর। শান্ত কণ্ঠে বলল, আগামীকাল ওর ফাঁসি। আজ তো আর দেখা করার নিয়ম নেই। এটা আইন বিরোধী। কত কিছুই তো আইন বিরোধী হয়, তবুও তো মানুষ সেই কাজগুলো করে। তবে আজ না হয় আপনি একটু করুন। নুরুল সওদাগর আর কিছু না বলে ভেতরে চলে গেলেন। তার একটু পরই একজন কনস্টেবল এলেন। রাশভারী কণ্ঠে বললেন, তুমি কি চিত্রা? চিত্রা যেন আশার আলো দেখল। সে ভাবল আব্বু হয়তো পারমিশন দিয়েছেন, এই হয়তো তাকে ভেতরে যেতে বলবে। কিন্তু তার ভাবনাকে হতাশায় ভরিয়ে দিয়ে কনস্টেবল গুরুগম্ভীর কণ্ঠে বলল, বাহার ছেলেটার কাল ফাঁসি, তাই আজ আর তাকে কারোর সাথে দেখা করতে দেওয়া হবে না। চিত্রার চোখে টলমলে অশ্রুর ভিড় দেখা দিল। ভীষণ অসহায় কণ্ঠে বলল, স্যার একবার দেখা করতে দিন। এই যে দেখছেন না আমি সেজেছি, তা আমার বাহার ভাইকে দেখাবো। একটাবার একটু কথা বলবো, দেন না। মা, তুমি বাসায় ফিরে যাও। বড় স্যার নির্দেশ দিয়েছেন যেন দেখা করতে না দেওয়া হয়। চিত্রার চোখ বেয়ে এক ফোঁটা মুক্তোর মতো অশ্রু ঝরে পড়ল। বিবশ কণ্ঠে বলল, স্যার আপনাদের বড় স্যারকে বলে দিবেন কখনো যদি আমি মারা যাই, তবে সেটা সবার কাছে মৃত্যু হলেও আমার কাছে হবে খুন। বাবা নামক লোকটা আমাকে বাঁচতে দিল না। কনস্টেবল অসহায় চোখে তাকিয়ে রইল চিত্রার দিকে। চিত্রা চোখের তখন অশ্রুদের বর্ষণ। লোকটার বোধহয় মায়া হলো মেয়েটার জন্য। রোজ রোজ এমন কান্না করতে দেখে মেয়েটাকে দেখা হবে না জেনেও প্রায় সময়ই ঠায় বসে থাকে এই থানার সামনে। কেমন একটা উন্মাদনা মেয়েটার মাঝে। চিত্রা চলে যেতে নিলে ক্ষীণস্বরে ডাক দেয় কনস্টেবল। চাপা স্বরে বলে, অনেক ভালোবাসো তাই না ছেলেটাকে? চিত্রার বাঁধ ভাঙা কান্না আসে। ঠোঁট চেপেও সংবরণ করতে পারে না সেই কান্নার স্রোত। ফুপিয়ে ফুপিয়ে কেঁদে দেয় সে। কেমন আহাজারি করে বলে, তারে ছাড়া আমার বাঁচতে ইচ্ছে হয় না যে স্যার। এতখানি ভালোবাসি। আজ কতগুলো দিন আমি ঘুমাতে পারি না। কোনো রকমে বেঁচে থাকা যাকে বলে, তাকে যে আমার লাগবে, খুব করে লাগবে স্যার। বয়স্ক লোকটা মুখেও কেমন ব্যথার ছাপ। চিত্রার মাথায় হাত বুলিয়ে কোমল কণ্ঠে বলল, তোমাদের মতন বড় বড় লোকেদের মেয়েদের এমন মধ্যবিত্ত ছেলেদের মায়ায় আটকাতে নেই মা। দুজনকেই তখন কষ্ট সহ্য করতে হয়। কেন যে তোমরা বোঝো না? বুঝ দিয়ে কি আর ভালোবাসা হয় স্যার? লোকটা তাকিয়ে রইল এই অষ্টাদশী মেয়েটার দিকে, যার চোখে মুখে কেমন বেদনার হাহাকার। বড্ড মায়া হলো, কিন্তু মেয়েটার বাবারই কিনা একটুও মায়া হয় না। এত পাষাণ কিভাবে হয় মানুষ? দীর্ঘশ্বাসে ভারী হলো প্রকৃতি। করুণ স্বরে লোকটা বলল, আর তো আজকের রাতটা আম্মু। এরপর তুমি চাইলেও আর তোমাদের দেখা হবে না। তখন কিভাবে থাকবে? চিত্রার কান্না হঠাৎই থেমে যায়। কেমন অদ্ভুত কণ্ঠে বলে, একসাথে থাকবো কথা দিয়েছি যে স্যার। তাহলে আলাদা হই কেমন করে? এই পৃথিবী আমাদের সুখ দেখতে পারেনি, ওই জগৎ নিশ্চয়ই এত স্বার্থপর হবে না, তাই না? বৃদ্ধ লোকটা তাকিয়ে থাকে নিষ্পলক। এই ছোট্ট মেয়েটার বুকের মাঝে পুষে থাকা আস্ত এক ভালোবাসার সাম্রাজ্য দেখে অবাক হয় সে। এই 21 শতকে এসেও কেউ এমন ভালোবাসতে পারে, তা যেন ভাবনার বাহিরে ছিল। কিন্তু উপরওয়ালার ইচ্ছে হয়তো অন্য কিছু। আফসোসের শ্বাস ফেলে লোকটা বলে, তুমি বরং কাল 12টার দিকে একবার এখানে এসে ঘুরে যেও। শেষ দেখাটা না হয় দেখে যেও। যেভাবেই হোক আমি তোমার সাথে তার দেখা করিয়ে দিব। আজ তাহলে যাও। চিত্রা আর জেদ করল না। কি সুন্দর মেনে গেল। ধীর পায়ে এগিয়ে গেল রাস্তার দিকে। কোনো ব্যস্ততা নেই, তাড়া নেই তার, কেবল পথ চলা। শেষ দেখা শব্দটা তার কানের মাঝে ঝনঝন শব্দ তুলে কেবল বাজতে লাগলো। সে আজও বিশ্বাস করতে পারছে না বাহার ভাইয়ের সাথে তার আর দেখা হবে না। চাইলেও আর বাহার ভাইয়ের পুড়ে যাওয়া ঠোঁটের দিকে লাজ লজ্জা খেয়ে তাকিয়ে থাকা হবে না। বেসামাল কথা বলে বাহার ভাইকে লজ্জা দেওয়া আর হবে না। আর কিছু হবে না। মানুষটাই আর থাকবে না পুরো পৃথিবীতে। এত না কেন? কেন এত নিষ্ঠুরতা? চিত্রার মনে এক্কা দুক্কা খেলা বাহার ভাইয়ের জীবনেই কেন এত বিধ্বস্ততা থাকবে? তবে কি সত্যিই বড়লোকের মেয়েদের চিত্রাদের বাহার ভাইদের ভালোবাসতে নেই?
দরিদ্রতা কি, তবে মরণ ব্যাধি? সোডিয়ামের আলোয় কুয়াশাময় রাস্তা কেমন ধোঁয়াটে দেখালো। সেই অস্বচ্ছ রাস্তার দিকে চিত্রার ক্রমশ এগিয়ে যাওয়া, তারপর ধোঁয়াশার মধ্যে কেমন হারিয়ে গেল সে। এমন করেই বোধহয় হারিয়ে যেতে হবে ভবিতব্য না মানতে পেরে। পুরো পৃথিবী জানিয়ে দিল ভালোবাসা ফুল নহে, তা কেবল ভুল। গায়ে হলুদের অনুষ্ঠান তখন মাঝামাঝি পর্যায়ে। চিত্রা অচঞ্চল পায়ে ছাদে এসে দাঁড়িয়েছে, সবার থেকে একটু দূরেই দাঁড়ানো। ওহি আপার হাসি হাসি মুখ, হলুদ গালগুলো কত সুন্দরী না লাগছে। চিত্রাও তো এমন একটা রাতের স্বপ্ন ছিল, তবে সব স্বপ্ন কি আর পূরণ হয়? এটাও না হয় হলো না। এত ব্যস্ততার মাঝে দূরে দাঁড়ানো নির্জীব চিত্রার দিকে চোখ যায় ওহির। হাসি হাসি মুখটার হাসিটা আরো বিস্তৃতি লাভ করে। কণ্ঠ বেশ খানিকটা উঁচুতে তুলে সে ডাক দেয়, এই চিত্রা, এখানে আয়। আপাকে হলুদ লাগাবি না? না চাওয়া সত্ত্বেও চিত্রার কৃত্রিম হাসি নিয়ে এগিয়ে যায় আপার কাছে। ওহি আপার ডান পাশটাতে বসতেই চিত্রার এক আত্মীয় সম্পর্কের ফুপি হয়। সে বেশ ঠেস দিয়ে বলে, কিরে চিত্রা, তোর হাবভাব তো সুবিধার লাগছে না। কেমন দেবদাস দেবদাস ভাব, ছ্যাঁকা খেলি নাকি? মহিলার ঠাট্টা মাখানো কথায় হাসির ঢল নেমে গেল উপস্থিত জায়গায়। কেবল হাসল না সওদাগর বাড়ির কেউ, কেবল অসহায় চোখে তারা তাকিয়ে রইল চিত্রার দিকে। তাদের হাসিতে তাল মেলালো চিত্রা, দ্বিগুণ উৎসাহ নিয়ে বলল, কেন ফুপি, ছ্যাঁকা খেলে কি তুমি মলম লাগিয়ে দিতে পারবে? মহিলাও কম যায় না, ঝরঝরে কণ্ঠে সে উত্তর দিল, তুই আমাদের আদরের ভাইজি, মলম লাগাতে না পারি শুনতে তো পারি নাকি? মলমই যদি না লাগাতে পারো তবে শুনে কি লাভ? সেই তো ক্ষত আরেকটু বাড়ানোর কাজই করবে। থাক না হয়, আমার ক্ষত আমারই। এবার আর মহিলার মুখের হাসিটা দেখা গেল না। সে চোখ মুখ বাঁকা করে বলল, এত বড় বড় কথা কেন বলিস রে? এতটুকু একটা মেয়েকে তুমিই বা এমন বড় কথাটা বললে কেন ফুপি? মহিলা বেশ বিরক্ত হলো চিত্রার কথায়। মুনিয়া বেগমের দিকে তাকিয়ে কর্কশ কণ্ঠে বলল, মেয়ে তো বানাওনি, যেন আগুন বানিয়েছ। মুনিয়া বেগম অন্য সব মায়ের মতো মুখ অন্ধকার করলেন না, বরং বেশ সুন্দর একটা হাসি দিয়ে উত্তর দিলেন, আগুন না হলে তো অন্য আগুন তাকে পুড়িয়ে দিত, তাই বানালাম আর কি। সওদাগর বাড়ির সবার ঠোঁটের কোণে তৃপ্তির হাসি দেখা দিল। নতুন উদ্যমে জমে উঠল আবারও অনুষ্ঠান। চিত্রা খুব ধীরে ওহির গালে লাগিয়ে দিল একটু হলুদ। ওহি কেবল তাকিয়ে দেখল মেয়েটাকে। এই মেয়েটার দিকে তাকালে মনে হয় ওহি ঠিক মতন ভালোবাসতে জানেনি। কই, ভালোবাসার মানুষটার জন্য নির্মম পরিণতি জেনেও তো সে বিয়ের পিঁড়িতে বসছে। আর অন্যদিকে মেয়েটা কেমন নিস্তেজ হয়ে গেছে। ওহি আপাকে তাকিয়ে থাকতে দেখে স্মিত হাসল চিত্রা, ক্ষীণ স্বরে বলল, কিছু বলবে আপা? তুই বাঁচতে পারবি তাকে ছাড়া? ওহির প্রশ্নে চমকাই না চিত্রা, কেমন অন্যমনস্ক হয়ে বলে, সেটা সময়ই বলবে। তুই কি জানিস আমিও বাহার ভাইকে ভালোবাসি? একটু একটু জানি বোধহয়, তবে তোর মতো আমি এমন নিস্তেজ হতে পারলাম না কেন? তবে কি কম ভালোবেসেছি? আপার বাচ্চামো প্রশ্নে হাসল চিত্রা। আপার গালে হাত রেখে ফিসফিস করে বলল, তুমি যতটা ভালোবাসতে পেরেছ ততটা ভালো আমিও বাসতে পারিনি। বিচ্ছেদ মানুষের মাঝে দু রকমের প্রভাব ফেলে। কেউ বিচ্ছেদ সহ্য করতে না পেরে শক্ত হয়, আর কেউ মুক্তির খোঁজে মৃত্যুর মাঝে। তুমি হলে গিয়ে প্রথম জন, আর তুমি কি তবে দ্বিতীয় জন? ওহি আপার প্রশ্নের উত্তর দিল না চিত্রা। যেমন নিঃশব্দে এসেছিল এখানে, তেমন ভাবেই নিঃশব্দে ছাদ থেকে নেমে গেল নিচে। নিজের ঘরে গিয়ে দৌড় দিল, হাঁটুর মাঝে মুখ ডুবিয়ে বলল, আপনারে ছাড়া এই বাড়ির ছাদে যেতেও আমার দম বন্ধ হয়ে যায় বাহার ভাই। আর সেই আমি কেমন করে এই বিশাল পৃথিবীতে থাকব? ডিসেম্বরের 20 তারিখ। প্রকৃতিতে ঘন হয়ে আসা মেঘের বিচরণ। ঝড় আসবে বোধহয়। শীতকালের বৃষ্টি দেখা মেলে না, তবে আজ সকাল থেকে আকাশে মন খারাপ। সকালের আকাশে কেমন সন্ধ্যা সন্ধ্যা ভাব। সাদা পাঞ্জাবির পকেটে দামি ফোনটা ঢুকিয়ে হেলতে দুলতে বিরাট হোটেলটায় ঢুকে পড়ল নামি দামি সেই নেতা। আজ আরও একটা জয়ের সেলিব্রেশন করতে হবে। মেয়ে সঙ্গী দরকার। ভালো একটা মেয়ে এসেছে। বৃষ্টিমুখর এই জয়ের উদযাপন ভীষণ ভালোভাবেই করা যাবে ভেবেই তৃপ্তির ঢেকুর তুলল সে। সচরাচর সে নিজের সাথে কয়েকজন ছেলে রাখলেও এই সময়টাই
একা উদযাপন করে। তাছাড়া এমন খবর লিক হয়ে গেলেও সমস্যা, তাই এই সময়টা সে একা থাকে। চিরপরিচিত বিশাল রুমটাতে প্রবেশ করতেই অবাকে হা হয়ে যায় নেতা সাহেব। ঘুটঘুটে আঁধারের মাঝে কেমন মোমবাতি জ্বালানো, একদম মোহনীয় পরিবেশ। আনন্দে আত্মহারা হয়ে যায় সুঠামদেহী লোকটা। এত বিশেষ আয়োজনে কখনো নারীভোজ করা হয় না, তবে আজ এমন বিশেষত্ব দেখে তার চোখ ধাঁধিয়ে আসে। সাদা বিছানার ওপর সাদা শাড়ি পরা ঘোমটা দেওয়া রমণীকে দেখে তার তৃপ্তির হাসি ছড়িয়ে গেল ঠোঁটে। ঘোর ঘোর দৃষ্টিতে সে এগিয়ে এলো রমণীর দিকে, নেশাত্মক কণ্ঠে বলল, বাহ, নতুন বউয়ের সাজে কখনো মাগীদের বসে থাকতে দেখিনি। তোমার শরীর আমাকে বড্ড টানছে, তোমার মুখটা দেখি। রমণী এমন বাজে সম্বোধনের পরেও খিলখিল করে হেসে উঠল। সারা ঘরে যেন মুক্ত ঝরল সেই হাসির শব্দে। নেতা সাহেব মুক্ত দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল। রমণী খাট থেকে নেমে গিয়ে টেবিলের উপর থাকা দুধের গ্লাস এনে নেতা সাহেবের ঠোঁটের সামনে ছুঁয়ে দিল। ঘরের মাঝে থাকা নেতা সাহেব রমণীর কোমর জড়িয়ে খেয়ে নিল সেই দুধটুকু। তৃপ্তিতে তৃপ্তিতে ভরে উঠল তার চারপাশ। আরও একবার সুখের সাগরে ভেসে যাওয়ার প্রস্তুতিতে মত্ত হয়ে গেল সে। কমিউনিটি সেন্টারে মানুষের তুমুল ভিড়। কোণে কখন আসবে সেই উন্মাদনায় মুখিয়ে আছে সবাই। সবার টানটান উত্তেজনার সমাপ্তি ঘটিয়ে অবশেষে হাজির হয় ওহি। তাকে নওশাদ হাত ধরে গাড়ি থেকে নামায়, চিন্তিত কণ্ঠে বলে, পাক্কা 1.5 ঘন্টা লেট। এতক্ষণ কোথায় ছিলেন? ওহির শরীরে শাড়ি ঠিক করতে করতে বলল, পার্লার থেকে তো সেই কখন বেরিয়েছি, কিন্তু এত জ্যাম ছিল যে আসতে আসতে এতটা সময় লেগে গেল। নওশাদ কথাটা বলেই চাঁদনি আপার দিকে তাকালো। ওহি ব্যস্ত কণ্ঠে বলল, আপা, পরনের শাড়িটা ব্যাগে ঠিক করে রেখো তো। চাঁদনি মাথা দুলিয়ে গাড়ির কাছে চলে আসে। ওহি ততক্ষণ স্টেজের দিকে চলে গিয়েছে। চাঁদনি শাড়ি ব্যাগটা ধরে টান দিতেই শপিং ব্যাগটা ছিঁড়ে শাড়িটা নিচে পড়ে গেল। কপাল কুঁচকে শাড়িটা উঠাতেই অল্প কিছু লাল রঙের দাগ দেখে বিরক্ত হয় সে। মেয়েটা এত অযত্ন কেমনে করে সাদা শাড়িটার মাঝে কেমন বিদঘুটে লাল দাগ ফেলে দিয়েছে। দুপুর প্রায় 1টার কাছাকাছি। কোনো রকমের হাঁপিয়ে ওঠা শরীরটা নিয়ে থানার সামনে দাঁড়ালো চিত্রা। বুকের মাঝে ভয়, বাহার ভাইকে কি নিয়ে চলে গেল? থানার কাছটাতে এসে দাঁড়ালো চিত্রা। বাহার ভাইকে গাড়িতে তুলে ফেলেছে। গাড়িটা কেবলই ছাড়ত। চিত্রা কোনো মতে গাড়িটার সামনে দাঁড়াতেই গতকাল রাতের কনস্টেবলটা গাড়ি থেকে নেমে দাঁড়ালো। ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, এত দেরি করে এসেছো? কতক্ষণ যাবত তালবাহানা করে গাড়িটা আটকে রেখেছি জানো। দাঁড়াও, বড় স্যারকে জিজ্ঞেস করে আসি এখন আর তাকে গাড়ি থেকে নামতে দেওয়া যাবে কিনা। চিত্রা মাথা নাড়াতেই লোকটা নুরুল সওদাগরের কাছে চলে গেলেন। কি যেন বলল কতক্ষণ। অনেকটা সময় বাকবিতণ্ডার পর লোকটা আবার ব্যতিব্যস্ত পায়ে গাড়ির ভেতর গিয়ে বাহার ভাইকে বের করলেন। চিত্রার হৃৎপিণ্ড হুট করেই যেন থেমে গেল। মানুষটার মুখে কেমন মায়াবী হাসি। চিত্রাও আজ কাঁদল না, হাসি মুখে এগিয়ে গেল মানুষটার দিকে। উৎফুল্ল কণ্ঠে বলল, কেমন লাগছে বলুন আমাকে। বাহার আপাদমস্তক দেখল চিত্রাকে, তারপর মিষ্টি হেসে বলল, একদম মেঘের মতন। চিত্রা খিলখিল করে হাসল, ঠাট্টা করে বলল, আকাশে যাব তো তাই মেঘ হয়েছি। আকাশ তোমার জন্য নহে মেয়ে, ছোট জীবনে অনেক পাওয়া বাকি তোমার। যেখানে আপনাকেই আর পাওয়া হলো না সেখানে অনেক পাওয়া আমার কাছে অনর্থক। 2-1টা না পাওয়া থাকতে হয় জীবনে। আপনাকে পেয়ে গেলেই আমার না পাওয়াদের মুক্তি হতো। বাহার ভাই আর কোনো উত্তর দিল না। কতক্ষণ তাকিয়ে রইল চিত্রার দিকে। হাসি হাসি মুখটা নিয়েই বলল, ভাবতেই খুব অবাক লাগে মেয়ে, আমাদের আর কখনো দেখা হবে না। আমার এর জন্য কোনো আফসোস নেই। আমার আফসোস কেবল তুমি ভালোবেসে কি কষ্টটাই না পেলে। এতটুকু কথাই হয়তো যথেষ্ট ছিল চিত্রার মুখের হাসি কেড়ে নিতেই। ছোট্ট চিত্রা যে অনেক চেয়েও পারল না কান্না আটকাতে। বাহার ভাইয়ের ডান হাতটা শক্ত করে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। চিৎকার দিয়ে বলল, আমার বুকের মাঝে ক্ষত করে পালাচ্ছেন বাহার ভাই। এজন্যই বোধহয় বলেছিলেন, আপনাকে জ্বালালে আমি নিজেও জ্বলে যাব, তাই না? এই পৃথিবী অনেক নিষ্ঠুর, জানেন তো বাহার ভাই। আপনার জন্য আমি চিরজীবন শোক পালন করে মরার মতো বেঁচে থাকতে পারবো না। বুকের ভেতর আস্ত একটা বাহার ভাই পুষে রাখা আমি বাহারবিহীন বাঁচতে পারবো না। আমায় কেন এমন পর করে দিলেন?
রঙ্গনার চোখের পানি মুছে দিল বাহার ভাই খুব যত্নে, আদুরে হাতে। মাথায় হাত বুলিয়ে বলল, কে বলেছে? পর করে দিয়েছি আমি তো। তোমার অস্তিত্বে মিশে আছি রঙ্গনা। এই যে চায়ের কাপের চুমুক দিয়ে যে তৃপ্তি পাবে, সেই তৃপ্তিতে আমি থাকবো। তোমার ছাদের ফুল গাছগুলোতে হাসি হাসি ফুলের মায়ায় আমি থাকবো। আমি থাকবো তোমার উদাস বিকেলে, আমি থাকবো তোমার নির্ঘুম রাতগুলোতে, আমি থাকবো তোমার বারান্দার অযত্নে ফুলের টবে, আমি থাকবো তোমার সাদা শাড়ির আঁচল মাঝে, তোমার চুলের খোপায়, চুড়ির ভাঁজে। আমি থাকবো রঙ্গনা তোমার বুকের মাঝে। অসহ্য যন্ত্রণা হয়ে আমি থেকে যাব চিরকাল রঙ্গনা। তোমার চোখের কান্না হয়ে আমি আছি, অথচ আমি যে আপনাকে রঙিন বসন্তে চেয়েছিলাম। বসন্তেই তো আমি আছি রঙ্গনা, চৈত্র মাসের মতন কিছুটা শুষ্ক ফেটে যাওয়া মাটির খরার মতো হয়ে। তোমার যতবার মনে হবে আমি নেই, ততবার তোমার মস্তিষ্কে আমি আছি। কাঁদছো কেন রঙ্গনা? সবাই যে চিরদিন থাকে না। বাহার ভাই যে সবার মাঝে পড়ে না। ও বাহার ভাই, আমার অনেক ব্যথা হচ্ছে বুকে, থেকে যান না প্লিজ, থেকে যান। আপনাকে আমি খুব গোপনে রেখে দিব, পৃথিবীর বুক থেকে আড়াল করে রেখে দিব আমি। থাকুন না বাহার ভাই। নিয়তি যে আমার হাতে নেই, তবে আমার আর কোনো আক্ষেপ নেই মেয়ে, বরং এটা ভেবে শান্তি যে টুপ করে মরে গেলে টুপটাপ বৃষ্টিতে আমার ভিজে কবরের ওপর ছাতা ধরে রাখার একজন মানুষ এই পৃথিবীতে আছে। আমার কবর যত্নে রাখার মানুষ আমি রেখে যাচ্ছি এখানে। পৃথিবীর প্রতি এই কৃতজ্ঞতা আমার থেকে যাবে। শোনো মেঘের বেশে থাকা রঙ্গনা, কাছে ফাটল মানাই, তোমার না। চিত্রা যখন আরেকটু জড়িয়ে ধরবে বাহার ভাইকে, ঠিক সেই মুহূর্তে সশব্দে গাড়ির ইঞ্জিন চালু হলো। নিষ্ঠুরভাবে বেজে উঠল বিদায়ের ঘণ্টা। চিত্রার হাত থেকে টানতে টানতে নিয়ে গেল বাহার ভাইকে। আর দেখা হবে না, মানুষটার মুখের হাসি চাইলেও আর দেখতে পারবে না ভেবেই হাউমাউ করে কান্না জুড়ে দিল চিত্রা। গগন ফাটানো চিৎকার, সাথে প্রলাপ বকে বলছে, আব্বু, আমার কবরখানা বাহার ভাইয়ের কবরের পাশে করবেন। আপনার কাছে আমার শেষ আবদার আব্বু, আমায় আপনি বাহার ভাইয়ের পাশে ঠাঁই দিয়েন। বাহার ভাই গাড়ির মাঝেই সুর তুললেন, দৃষ্টি তার রঙ্গনাতেই আবদ্ধ। হুট করেই শীতের আকাশে ঝুম বৃষ্টি, সেই বৃষ্টিতে ভিজে একাকার রঙ্গনা। সেই রঙ্গনার পানে নির্নিমেষ তাকিয়ে থেকে বাহার ভাই গাইলেন, দূর আকাশে চাঁদের পাশে ঝলমল করে তারা, আমার কেউ নাই রে বন্ধু, কেবল তুমি ছাড়া। বিয়ের বাড়িতে খুশির আমেজ, বৃষ্টিমুখর আবহাওয়া, অনুষ্ঠানে কেমন মাখো মাখো ভাব। ওহির হাতে কলম, বুক তার কাঁপছে। যেখানে একটা জীবনের শেষ আজ, সেখানে আরেকটা জীবনের নতুন পথ চলা শুরু। ওহি চোখ বন্ধ করলো। চোখের পাতায় ভেসে উঠল ছন্নছাড়া বাহার ভাইয়ের মায়া মায়া মুখের আদল। কখনো তার খিলখিল হাসিতে পরিপূর্ণ থাকা মুখ, কখনো তার সিগারেটে পুড়ে যাওয়া ব্যথাগুলো জলজল করে উঠল ওহির হৃদয় জুড়ে। ওহি তপ্ত শ্বাস ফেলল, চোখ বেয়ে গড়িয়ে পড়ল অশ্রুকণা। মন বলে উঠল, আজ শেষ মুহূর্তে আমি আবার শুরুর কথা বলছি। শেষবারের মতো ভালোবাসি। এই সূর্য চাঁদের সত্যিটার মতো আমি আপনাকে ভালোবাসি। শেষ বেলা এসেও আমি আপনাকে ভালোবাসি বাহার ভাই। আপনার প্রতি আমার যে ভালোবাসা, তা আমি বোধহয় ভুলে গিয়ে কাউকে ভালোবাসতে পারবো না। থাকুন না আপনি খুব গোপনে। আফসোসের দীর্ঘশ্বাসে ভার সামলে সাইন করে ফেলল সে। অবশেষে বাহার ভাইকে হৃদয়ে পুষে আরেকজনের জীবনে পদার্পণ করেই ফেলল। এটাই তো জীবন, ভাসতে ভাসতে যেতে হয় ভাসানপুর। পুরো বাড়িতে অবনী বেগম একা, সবাই এখনো বিয়ের অনুষ্ঠানে। সে বাড়িতে এসেছে চিত্রার জন্য। মেয়েটাকে সেন্টারে খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে সে ভেবেছিল মেয়েটা বাড়িতে এসেছে, কিন্তু বাড়িতে এসে দেখে বাড়িতে কেউ নেই। অগোছালো বাড়িটাকে তাই গুছিয়ে নিচ্ছে। মেয়ের জামাইকে আজ এই বাড়িতেই রাখা হবে আফজাল সওদাগরের আবদারে। ফুলদানিটা গোছাতে গোছাতে বাড়ির কলিং বেলটা সশব্দে বেজে উঠল। অবনী বেগম ব্যস্ত হাতে খুলে দিতেই একজন অপরিচিত ভদ্রলোককে চোখে পড়ল। লোকটা তাকে দেখে একটা খাম এগিয়ে দিল। খামটা দেখেই মনে হচ্ছে কোনো অফিসিয়াল কিছু। অবনী বেগম সাইন করলেন, খামটা দরজায় দাঁড়িয়ে খুললেন। খুলতেই তার চোখে অশ্রুদের ভিড় জমল। বাহারের চাকরিটা হয়ে গিয়েছে এবং সেই লেটারই এসেছে।
বুক চিরে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। প্রাণের বিনিময়ে কি তবে সৃষ্টিকর্তা চাকরিটা দিলেন? কি তার মহিমা! শাড়ির আঁচল দিয়ে যেই না চোখ মুছে দরজাটা বন্ধ করতে নিবে, সেই মুহূর্তে দরজার সামনে বর্তমানে উপস্থিত হওয়া মানুষটাকে দেখে সে দুপা পিছিয়ে গেলেন। কাঁপা কাঁপা কণ্ঠে এলোমেলো অনুভূতি নিয়ে কোনো রকমের উচ্চারণ করলেন, আমজাদ। ফরমাল পোশাকে থাকা আমজাদ ছুটে এসে জড়িয়ে ধরল অবনী বেগমকে। শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমি একবারে চলে এসেছি অবু, আমি আর তোমাদের ছেড়ে কোথাও যাব না। তোমার মতন কেউ হয় না, কেউ না। অবনী বেগম কেবল বিস্মিত ভঙ্গিতে দাঁড়িয়েই রইলেন। তার যেন বিশ্বাস হলো না ঘটনাটা। তুমুল বৃষ্টিধারায় চুপচাপ ভিজে চলেছে চিত্রা। হাতের নুপুর জোড়া রেখে দিল বাহার ভাইয়ের বোনের কবরের উপর। দুটো কবরের মাঝখানে সে বসে আছে, কি যেন বলছে, হাসছে, আবার হুট করে কেঁদে দিচ্ছে। বুকের মাঝে ব্যথাদের তোলপাড়। তুমুল শীতের মাঝে ভিজে শরীর নিয়ে আবার কেঁপে কেঁপে উঠছে কিঞ্চিত। মাটিতে মাখামাখি তার শরীর, চোখের উপর ভাসছে কয়েক মাস আগে তার জীবনের হাসি খুশি চিত্রগুলো। পাহাড় ভাইয়ের গিটারের শব্দ, এলোমেলো গানের সুর, বন্ধ চোখের পাতা দিয়ে জল গড়িয়ে পড়ল। চিত্রা হাসতে হাসতে হাতের মুঠোয় থাকা ব্লেডটা বের করে বা হাতের রগ বরাবর চেপে ধরল। চোখ বন্ধ করে আকাশের দিকে তাকিয়ে করুণ স্বরে বলল, আল্লাহ, আমার সকল অভিযোগ আমি রেখে গেলাম তোমার দরজায়। এই পৃথিবী আমাদের বাঁচতে দিল না আল্লাহ। তোমার তৈরি এই পৃথিবী বড্ড নিষ্ঠুর। আমাদের মতো মানুষ যে সহ্য করতে পারবে না সেই নিষ্ঠুরতা। তুমি আমায় ক্ষমা করে দিও আল্লাহ। তোমার ওই দুনিয়ায় আমার ঠাঁই হবে না জেনেও আমি পাপ করছি। কি করব বলো? এমনভাবে আদৌ বাঁচা যায়? বেঁচে থাকার অদম্য ইচ্ছে নিয়ে মৃত্যু যে কতটা কঠিন তা কেউ জানবে না, কেবল তুমি জানবে তোমার বান্দার হাহাকার। এই পৃথিবী পাহাড় ভাই আর চিত্রার সংসার তৈরি করতে দিল না। মানুষগুলো আমার আপন হয়েও হইল না। পাহাড় ভাই শুনছেন? আপনাকে রঙ্গনা বড্ড বেশি ভালোবাসে, তাই তো সে আপনার মিছে পাপ মুছতে না পেরেও মুছে ফেলেছে সে পাপীকে। ভালোবাসি বাহার ভাই। হাতের চাপ শক্ত করার আগেই পেছন থেকে কোমল পুরুষালী কণ্ঠে কেউ বলে উঠল, আমিও তোমায় ভালোবাসি রঙ্গনা, ঠিক চৈত্র মাসের মতন। যে চৈত্র মাস বসন্ত আনে ধারায়, ঠিক সেই চৈত্র মাসের মতন আমাদের সংসার হবে রঙ্গনা। তুমি আমার চিত্রচিরের চৈত্র মাসের কারণ, তুমি আমার শত ভুলের আকাশ ছোঁয়ার বারণ। আমাদের সংসার হবে মেয়ে। কাঁদছ কেন মেয়ে? সংসার করবে না? চিত্রা পেছন ঘুরে বিস্মিত কণ্ঠে বলল, বাহার ভাই। বিরাট হোটেলের সাদা বিছানায় রক্তের স্রোত। নুরুল সওদাগর তন্ন তন্ন করে খুঁজছে বিরাট রাজনৈতিক নেতার খুনের রহস্য। তন্মধ্যেই তার ফোনে কল এলো। ব্যস্ত ভঙ্গিতে সে ফোন উঠাতেই দেখল ওপর মহল থেকে কল। নুরুল সওদাগর ফোন ধরেই সালাম করতে অপর পাশ থেকে কর্কশ কণ্ঠে বড় অফিসার বলে উঠলেন, আপনাদের চোখ ফাঁকি দিয়ে নাকি একজন ফাঁসির আসামি পালিয়েছে? জি স্যার। ধ্যান কোথায় থাকে আপনাদের? আপাতত ওই আসামির তদন্ত বাদ দিয়ে মিস্টার শেখরের খুনের তদন্ত করুন এবং ওই আসামির ছবি পুরো শহরে ছাপিয়ে রেড লাইট অ্যালার্ট জারি করুন। ইয়েস স্যার। ফোন কেটেই স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করল নুরুল সওদাগর। তার বিশ্বস্ত সেই কনস্টেবল এসে রাশভারী কণ্ঠে বলল, স্যার, বাহারের ছবি কখন ছাপাবো? নুরুল সওদাগর গম্ভীর কণ্ঠে বলল, আজ রাতের পর ওরা ঢাকা ছাড়ুক, তারপর না হয়। বড় স্যার কল দিয়ে কি বললেন? আহা, চিন্তা করো না শাহাবুদ্দিন, আপাতত এই বিশিষ্ট নেতার খবরেই তোলপাড় হবে মিডিয়া। বাহার তো অন্যান্য আসামির মতোই নর্মাল, তাকে নিয়ে ঝড়টা তেমন আসবে না। এখন সব প্রেশার পড়বে এই খুনটা নিয়ে। কনস্টেবল এবং নুরুল সওদাগর কুটিল হাসি দিলেন। দুজন লেগে পড়ল খুনের রহস্য নিয়ে। তন্মধ্যেই নুরুল সওদাগরের পায়ের নিচে কিছু পড়তেই তিনি থেমে গেলেন। এক টুকরো সাদা চুড়ি। নুরুল সওদাগর চুড়িটা উঠিয়ে খুব গোপনে পকেটে গুজে নিলেন। মনে মনে বললেন, অনেক হেঁটেছি আইনের পথে। দুর্নীতির এই জীবনে সৎ হওয়াটা মহাপাপ। বাবা তোমার কথা শুনেছে চিত্রা, দু একবার চোখ বন্ধ করে আইন ভঙ্গ করে দেখেছে। এর চেয়ে শান্তি কিছুতেই নেই। তোমাদের সুখের সংসার হোক, তোমার বাহার ভাই তোমারই থাকুক। বাবা তোমায়
বাসবে না করেও ভালোবেসেছে। তুমি ভালো থেকো। পৃথিবীর হারিয়ে যাওয়া বেকার বাহারদের গল্পে। কালের গহ্বরে হারিয়ে যাওয়া বেকার বাহার ভাইরা ভালো থাকুক, খুব গোপন হলেও তারা ভালো থাকুক। চিত্রাদের গল্পে তারা রোজ রোজ বাঁচুক, হাসুক। বেকারত্বের অভিশাপেও যেন বাহাররা না হারায়, ভালোবাসার কাছে যেন এমন করেই হেরে যায় সকল আইন, সকল স্বার্থপরতা। ভালোবাসার চেয়ে বড় কোনো আদালত এই পৃথিবীতে নেই। তোমরা যতই স্বার্থপর হও, তোমাদের এই ভালোবাসার কাছে এসে থামতেই হবে। বেকার বাহারদের হাত ধরে পথ চলে দেখো, একদিন তারা তোমায় পুরো পৃথিবী দেখাবে, রঙ্গনাদের প্রাপ্তিতে, ওহিদের অপ্রাপ্তিতে। আপনি থেকে যান বাহার ভাই, আমরা রেখে দিব।